গত বছর ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ সবসময় খবরের শিরোনাম। একদিকে শেখ হাসিনা দাবি করছেন তিনি সাংবিধানিকভাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন আমি প্রধানমন্ত্রী। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের নবনির্বাচন নিয়ে তারিখ ঘোষণা শুধু বাংলাদেশের অন্দরেই নয়, আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও একটা কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এর থেকেও গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের একসময় নিষিদ্ধ একটি রাজনৈতিক দল জামাতে ইসলামী, তারা বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় আগামী যে ২৬-এর নির্বাচন সেখানে তারা অংশ নিতে চলেছে, যা বাংলাদেশ এবং দশের ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক। কারণ বাংলাদেশকে কোরআন আর হাদিসের নিয়মে একটা ইসলামিক রাষ্ট্র গঠন করতে চায়। এর ফলে জাতপাত, ধর্মের নামে বিভাজন এবং নারী স্বাধীনতাকে সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হবে। আর এর ফলে বাংলাদেশ কিন্তু প্রগতির বদলে তার বিপরীতে হাঁটতে শুরু করবে। যেখানে কাজী নজরুল ইসলাম বলছেন যে জাতের নামে বজ্জাতি কোনোভাবেই বরদাস্ত করার মতন নয়, আর সেই ধর্মের কিছু ধর্মপ্রাণ মৌলবাদী মানুষ তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য শুধুমাত্র ধর্মকে ব্যবহার করছে, যা অত্যন্ত নিন্দনীয়। কোনো ধর্মই মৌলবাদ বা জেহাদকে কিন্তু সমর্থন করে না। নমস্কার, আমি শঙ্খ, আপনারা দেখছেন কালটিভেট নলেজ। আজকের ভিডিওতে আমি এটা বলার চেষ্টা করব যে আগামী ২৬-এ আদৌ কি বাংলাদেশের নির্বাচন হবে, আর এই নির্বাচনের জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলি কতটা প্রস্তুত, আর এই নির্বাচন হলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে সেগুলোই এক এক করে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। প্রথমত, বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং বিএনপি তারা কিন্তু বিপরীত মেরুর রাজনীতিতে সীমাবদ্ধ নেই। আওয়ামী লীগ বাংলাদেশে অনেকটা কোণঠাসা হলেও এটা বলা যাবে না যে আগামী ২৬-এর নির্বাচনে তারা রাজনীতির বাইরে থাকবে। আগামী যে ২৬-এর নির্বাচন হতে চলেছে সেখানে অনেকেই তারা নির্দল প্রার্থী হিসাবে লড়বেন, আর ভোটে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে। দ্বিতীয়ত, আমরা বিএনপি যতটা ক্ষমতাশালী রাজনৈতিক দল মনে করছি, এই মুহূর্তে কিন্তু অতটাও ক্ষমতাশালী তারা নয়। কিন্তু তারা এটা বুঝে গেছে যে ভারতবর্ষের সহযোগিতা ছাড়া বা ভারতবর্ষের সাথে সুসম্পর্ক রাখা ছাড়া বাংলাদেশের মসনদে কোনোভাবেই বসা সম্ভব নয়। আর এই দুয়ের মাঝে কৌশলে কিন্তু ক্ষমতা বৃদ্ধি করে চলেছে জামাতে ইসলামী। কোনোভাবে যদি তারা ক্ষমতা দখল করে নেয় তাহলে শুধু বাংলাদেশের অন্দরেই যে জেহাদ বৃদ্ধি পাবে তা নয়, উত্তর পূর্ব ভারত যেমন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়তেও মৌলবাদ আর জেহাদির প্রভাব কিন্তু বেড়ে যাবে। আর আগামী দিনে তাদের যে গ্রেটার বাংলাদেশের পরিকল্পনা সেখানেও তারা এক ধাপ কিন্তু এগিয়ে যাবে। ভিডিওর শুরুতে বলেছি বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে জামাতে ইসলামীর ক্ষমতা বৃদ্ধি আর অংশগ্রহণ শুধু বাংলাদেশের পক্ষে বিপজ্জনক নয়, বরং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রেও কিন্তু এর একটা প্রভাব পড়বে। আর এই বিষয়টা বোঝার জন্য এই জামাতে ইসলামীর ইতিহাস জানাটা কিন্তু খুব দরকার। জামাতে ইসলামী দলটি তৈরি হয়েছিল পরাধীন ভারতের ১৯৪১ সালে অবিভক্ত ভারতের লাহোরে। শুরুতে এটি কোনো রাজনৈতিক দল ছিল না, বরং এটি ছিল আদর্শভিত্তিক ইসলামিক আন্দোলন। এর প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আবুল আলা মওদুদী। এই জামাতে ইসলামী প্রতিষ্ঠার সময় তিনি পরিষ্কার বলেন, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, জাতীয়তাবাদ বা হিন্দু সভ্যতার আদর্শকে তিনি একেবারেই মান্য করেন না। তার মূল লক্ষ্য ছিল ইসলামের পথে সমাজ ব্যবস্থা গড়ে তোলা, কোরআনের নিয়মে রাষ্ট্র পরিচালনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত পাকিস্তান দুটি আলাদা স্বতন্ত্র রাষ্ট্রের জন্ম হয়, আর সেই পরিস্থিতিতে মওদুদী পাকিস্তানের পক্ষে অবস্থান করেন। কারণ তিনি মনে করেছিলেন যে পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্র হওয়ায় সেখানে সরাসরিভাবে না হলেও ধাপে ধাপে শরিয়া আইন প্রতিষ্ঠা করা যাবে। আর এই ভাবনা থেকে ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশীয় জামাতে ইসলামীর একটি শাখা সংগঠন খোলা হয়। আর এরপর থেকে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই জায়গাতেই এই দল সক্রিয় হয়ে ওঠে। সংগঠন স্থাপনের পর থেকেই তারা বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসায় ছাত্র সংগঠনের মাধ্যমে ছাত্রদেরকে প্রভাবিত করা শুরু করে। এই সংগঠন থেকে গড়ে ওঠে মওদুদী ইসলামিজম, অর্থাৎ ইসলামকে ব্যক্তির ধর্ম মনে না করে রাষ্ট্র ও সমাজ চালানোর একমাত্র পথ হিসাবে প্রতিষ্ঠা করা। আর এই মওদুদী ভাবধারার বৈশিষ্ট্যই হলো ইসলাম রাষ্ট্র গঠনের জন্য জিহাদকে হাতিয়ার করে এগিয়ে যাওয়া।
1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই জামাতে ইসলামী পাকিস্তানের পক্ষে দাঁড়ায়, আর তাদের ছাত্র সংগঠন আল বাদার ও আল সামাজ শিশু হত্যা ও গণধর্ষণের মতো অভিযোগে অভিযুক্ত হয়ে পড়ে। 2010 সালে সেই ঘটনার বিচারে অনেক জামাত নেতা ফাঁসির দণ্ড পান। এবার প্রশ্ন হলো, মওদুদি ইসলামিজম কি? আর এই ইসলামিজম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ভারতবর্ষে ঠিক কী কী সমস্যা হতে পারে? দেখুন, মওদুদি ইসলামিজম কিন্তু ইসলামের একটা সর্বাঙ্গীন ধারণা নয়, বরং এই ইসলামিজম হলো একটা কন্ট্রোল সিস্টেম, যেই সিস্টেমে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত নিয়ন্ত্রিত হবে ইসলামের সারিয়া আইনের ভিত্তিতে। মওদুদি বলেন, দিন অর্থাৎ ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা কোরআন আর হাদিসের দেখানো পথেই চলবে। মওদুদি আরও বলেন যে ইসলামে গণতন্ত্রের কোনো জায়গা নেই, তাই যারা গণতন্ত্রকে বিশ্বাস করে ইসলামের চোখে তারা কাফের। তাই এই গণতন্ত্রকে হটিয়ে দিয়ে কোরআন আর হাদিসের দেখানো পথে সারিয়া আইনের ভিত্তিতে একটা ইসলামিক রাষ্ট্র গঠন করাই এই জামাতে ইসলামী সম্প্রদায়ের একমাত্র লক্ষ্য। তবে মওদুদি বিশ্ব রাজনীতির বাস্তবতা অনুযায়ী এটা মানতে তিনি বাধ্য হয়েছিলেন যে গণতান্ত্রিক পদ্ধতিতেই তাকে নির্বাচনে লড়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। আর সেই কারণে পাকিস্তান, তুরস্ক এবং আরও কিছু ইসলামিক সংগঠকদের সাথে বসে তিনি একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করেন, যেই স্ট্র্যাটেজিটার তিনি নাম দেন ডেমোক্রেটিক এন্ট্রি আর থিওক্রেটিক এক্সিট। অর্থাৎ নির্বাচনে লড়ে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা দখল করা আর ধীরে ধীরে সেই রাষ্ট্র ক্ষমতাকে সারিয়াভিত্তিক ইসলামিক রাষ্ট্রে পরিণত করা, যাকে এক কথায় বলা যায় মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা। আর এই পন্থায় জামাত বাংলাদেশের ক্ষমতা দখল করতে চাইছে। তারা সংবিধান মানে না, অথচ এই সাংবিধানিকভাবে নির্বাচনে লড়ে তাদের প্রভাবিত কিছু সিট জিতে সরকারের অংশীদার হওয়া, তারপর ধীরে ধীরে বাংলাদেশকে একটা ইসলামিক সারিয়াভিত্তিক রাষ্ট্রে পরিণত করে ফেলা। আর জামাতের এই পলিটিক্যাল স্ট্র্যাটেজি শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং ভারতের জন্য কিন্তু বেশ বিপজ্জনক। কারণ জামাত একটা রাজনৈতিক দল নয়, এদের দুটি ছাত্র সংগঠন আছে যারা এর আগে সহিংসতার সাথে যুক্ত ছিল। শিশু এবং গণধর্ষণের মতো অভিযোগে তাদের কিন্তু নাম জড়িয়েছে, যা আমি ভিডিওর আগে বলেছি। আর এই জামাতে ইসলামী ভয়ঙ্কর দুটি টেররিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছে, যার একটি নাম হলো হারকাতুল জিহাদি ইসলামী আর অপরটি হলো জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ। আর এই দুটি টেরর অর্গানাইজেশন কিন্তু বাংলাদেশে এর আগে বহুবার টেরর অ্যাটাক করেছিল, যার মধ্যে একটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, 2016 সালের 1 জুলাই গুলশানে যে হত্যাকাণ্ডটি হয়েছিল তার দায় কিন্তু স্বীকার করে নেয় এই জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ জঙ্গি সংগঠনটি। আর এই দুটি সংগঠন ভারতের বিরুদ্ধেও জঙ্গিহানার ছক কষেছিল, যদিও তা ব্যর্থ হয়। সে যা হোক, এই জামাত পাকিস্তান, মিশর এবং তুরস্কের কিছু ইসলামিক সংগঠকদের সাথে মিশিয়ে একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক তারা তৈরি করে চলেছে। আর এই নেটওয়ার্কের কাজই হলো মাদ্রাসা আর চ্যারিটি সংস্থার জালকে বিস্তার করা। আর এই চ্যারিটি সংস্থার মাধ্যমে তারা ছোট ছোট ছেলেদের মস্তিষ্ক ধোলাই করে তাদেরকে চরমপন্থী বানিয়ে তাদের জীবনকে একটা অন্ধকারময় পরিবেশে ফেলে দেওয়া। এটাই হলো এই ধরনের টেরর অর্গানাইজেশনের কাজ। আমি কিন্তু শহরভিত্তিক সব মাদ্রাসাকে খারাপ বলছি না, কিন্তু এমন কিছু প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা আছে যেখানকার মা বাবারা অনেক পিছিয়ে, আর এই সমস্ত মাদ্রাসাই হলো এই ধরনের টেরর অর্গানাইজেশনদের একমাত্র লক্ষ্য, কারণ এখানে তাদের কাজটা চালানো অনেকটাই সুবিধা হয়। আর এই কার্যকলাপের ফলে উত্তর পূর্ব ভারতের বিপদের সম্ভাবনা কিন্তু ক্রমে বেড়েই চলেছে। উত্তর পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যে যে মাদ্রাসাগুলি রয়েছে সেখানে জামাতে ইসলামী তাদের প্রভাব বিস্তার করছে এবং তাদের মতাদর্শকে তারা পুশ করেই চলেছে। আর এই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যের যে মাদ্রাসায় বড় হওয়া ছাত্ররা, তারা কিন্তু এই মৌলবাদী কট্টর মনোভাবে বড় হওয়ার ফলে জেহাদকেই সঠিক বলে মনে করছে উজ্জ্বল ভবিষ্যতের বদলে। আর এই অনুপ্রাণিত ছাত্রদেরকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে পাঠাবার পরিবর্তে তাদেরকে একটা অন্ধকারময় জীবনের দিকে ঠেলে দেওয়া হয়। তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এই ভারতবর্ষের মাটিতে দুটি গোপন সন্ত্রাসী স্কোয়াড খোলা হয়েছে, যার নাম আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেইছেন।
একটার নাম হচ্ছে আল বাদার আর অপরটার নাম হচ্ছে আল তাম। এই দুটি স্কোয়াডের মূল লক্ষ্যই হচ্ছে কিভাবে বিচ্ছিন্নতাকে সংগঠিত করতে হয় আর কিভাবে অস্ত্র চালাতে হয় তার ট্রেনিং দেওয়া। আপনারা নিশ্চয়ই জানেন সাম্প্রতিককালে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার পিছনে কিন্তু এই আলসাম আর আলবাদার এই গোপন সংস্থা দুটি কিন্তু যুক্ত ছিল, যা ভারতীয় গোয়েন্দা সংস্থা রিপোর্টে জানিয়েছে। আশা করি আজকের ভিডিওতে আমি এটা বোঝাতে পারলাম যে বাংলাদেশের আগামী নির্বাচনে জামাতে ইসলামী ভোটে জেতা শুধু বাংলাদেশের জন্যই নয়, ভারতের জন্য কতটা বিপজ্জনক। আর আজকের আমার এই রিসার্চে যদি আপনারা সহমত হন বা সহমত নাও হন, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। দেখুন, যে রাজনৈতিক দল প্রকাশ্যে বলে তারা সংবিধান এবং গণতন্ত্রকে মানে না, এমনকি মানুষের তৈরি আইনকেও তারা অনুমোদন করে না, সেই রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে কিন্তু দখল করতে চাইছে। একবার ভেবে দেখুন, ঘটনাচক্রে যদি এই রাজনৈতিক দল বাংলাদেশের মসনদে বসে, তাহলে কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে কট্টরপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হওয়া বা ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে তাদের কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতবর্ষ বাংলাদেশের এই পরিণতি কখনোই দেখতে চায় না। কোনো রাজনৈতিক দলকে প্রমোট করা বা কোণঠাসা করা আজকের ভিডিওর কিন্তু মূল উদ্দেশ্য ছিল না। আমি কোনো মাদ্রাসাকেও খাটো করিনি এবং আমি নিজস্ব কোনো মতামত এই ভিডিওতে দেইনি। আমি রিসার্চের মাধ্যমে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে একটা সার্বিক মতামত তুলে ধরেছি মাত্র। তাই ভিডিওটা যদি আপনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন, আপনার কাছের বন্ধুকে শেয়ার করে দিতেই পারেন। আর হ্যাঁ, এই ডিজিটাল ভিড়ে আপনি যখন আমাকে খুঁজেই পেয়েছেন, তাহলে আর হারাবেন কেন? তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে মেম্বার হয়ে যান। আর পরবর্তী ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে পারেন। পরের দিন দেখা হবে নতুন কোনো বিষয়ের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ, নমস্কার।